আগের ওয়াইফ থাকতেই আমার সাথে সে সম্পর্কে জড়াইছে, এটা আমি জানতাম না। এখন এই সংসারে এসে আমি মিলাচ্ছি যে আমি নিজেই একটা পরকীয়া ছিলাম ওর। তারা একসাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে একসাথে গোসল করে, একজন আরেকজনের শ্যাম্পু করাই দেয়, আমার হাজবেন্ডের পা টিপে দেয়, মানে আরেকটা সংসার শুরু করছে সে। আমার সাথে ফিজিক্যালি তার কোনো গ্যাপ ছিল না। ওই মেয়েটা নিজ থেকে আমাকে কল দিল, সে আমাকে বললো, রাত হলে আমাকে ফোন দেয়, মেসেজ দেয়, আমার এমন সেক্স খেলে আমি ঘুমাইতে পারতেছি না, মইরা যেতেছি, আমার পায়ে ধরে, আমাকে একটু চান্স দাও, আমার একদিন শুইতে দাও। কতগুলো জানোয়ার হইতে পারে একটা মানুষ। আপনার কি ধারণা কতগুলো মানুষের সঙ্গে আপনার হাজবেন্ডের রিলেশন হয়েছে? 15-16টার মতো। কাঁদতে কাঁদতে এখন আমার কান্নাও আসে না। জীবনে অনেক রকম অনুষ্ঠান আপনি দেখছেন, কিন্তু আজকের অনুষ্ঠানটা একেবারে ভিন্ন, এবং আমি নিশ্চিত এই অনুষ্ঠানটা পুরোটা শুনলে দেখলে আপনার গায়ের রগ শিউরে উঠবে, মনে হবে কোন আয়ামে জাহিলিয়াতের যুগে আমি বসবাস করছি। একজন ওয়াইফ তার হাজবেন্ডকে নিয়ে কথা বলতে এসছেন, যে ওয়াইফটা এখনো তার সঙ্গেই আছে, তারই সঙ্গে বিছানায় ঘুমোচ্ছে, তার সঙ্গেই সংসার করছে, কিন্তু ওই ভদ্রলোকের প্রশ্নবোধক এবং বিস্ময়সূচক চিহ্ন গল্পগুলো শুনলে আপনি মরে যাবেন যে এইরকমও হইতে পারে জীবন। আমার ছোট্ট একটা চ্যানেল, আমি চেষ্টা করছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, জনসচেতনতা তৈরি করার জন্য। যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সহায়তা করবেন, প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই লিখবেন আপনার নিজস্ব মতামত। আপনি আমাকে অফ এয়ারে বলছিলেন যে আপনার হাজবেন্ড অসংখ্য মেয়েকে ব্যবহার করছে টিল। আমি আসলে ডিটেইলি তুলে ধরি ব্যাপারটা, আমি A to Z পুরোটাই বলি, যেহেতু আমি বলতে এসেছি। ঘটনার শুরু হয় কোভিডের শুরুর আগে কোভিড-19 শুরুর আগে একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার আমার মানে বিয়ের জন্য পোস্ট করা হয় আমার ফ্রেন্ডের মাধ্যমে। ব্যাপারটা আমি জানি। আপনি কি তখন কুমারী? হ্যাঁ, আমি তখন অনার্স শেষ করেছি। হ্যাঁ, এরকমই। তো তখন মানে ওইখান মানে থেকে এটা আপনার প্রথম বিয়ে, আমি সেটা জানতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমার প্রথম। তো ওইখান সঠিক। থেকে অনেকে নক দিচ্ছে, তার মধ্যে একটা আইডি ছিল রায়হান। হুম। তো ওই আইডিটাকে আমাকে আবার দেওয়া হয়, তার ডিটেলস জেনে আমাকে আবার দেওয়া হয়। আমি তার সাথে কথা বলে এটা জানতে পারি যে সে সিঙ্গেল, তাদের ঢাকায় বাড়ি আছে, সে জব করে একটা প্রাইভেট কোম্পানিতে। তো আস্তে আস্তে আমাদের কথা হয়। কথাটা খুব যে হতো তা না, এই মাসে একবার দুইবার এরকম এরকম করে করে কোভিড চলে আসলো। তো কোভিডের মধ্যে এরকম কথা হতো একবার না, প্রায় 6-7 মাস পরে। এর মধ্যে দেখেন কথা হতো, অনেকদিন এমন হয়েছে যে 1-1.5 মাস কথা হতো না, কারণ সে একদমই আননোন, আমরা দুজনের কাছে। তো কোভিডের এক পর্যায়ে কোভিড যখন কন্ট্রোলে আসলো, আমরা মিট করি। তাকে আমার ভালো লাগে, আমাকেও তার ভালো লাগে। তো এইভাবে চলতে থাকে। যেহেতু আমার অনার্স শেষ, বিয়ের যথেষ্ট বয়স হয়েছে, আমার ফ্যামিলি থেকে একটা চাপ ছিল বিয়ের। তো এক জায়গায় আমার বিয়ে প্রায় ঠিকও করে ফেলে। তো এই ব্যাপারটা আমি রায়হানকে জানাই যে আমার তো বিয়ে ঠিক হয়েছে, আপনি আপনার ফ্যামিলিকে জানান বা কিছু একটা সিদ্ধান্ত নেন। তো তখন আমরা অলরেডি প্রেমে পড়ে গেছি, দুজনে ভাবছেন প্রেম চলতেছে। তো তাকে যখন আমি চাপ দিলাম, সে আমাকে এক পর্যায়ে বললো সে বিবাহিত। তাহলে ম্যাট্রিমনি সাইটে কি করে? আমি একটু বলছি। সে বিবাহিত বলার পরে আমি বললাম, তাহলে আপনি তো বলেছেন সিঙ্গেল। বললো যে আসলে এটা আমার আরো ছোটবেলায় হয়েছে, এটা আমার এখন আর নাই, হয়ে গেছে। তো আমি ভাবলাম কারণ কি ছিল ছেড়ে দাও, মেয়েটা সিক ছিল। তারপর আমি ভাবলাম আসলে ওই সময়ে তার সাথে আমার রিলেশন ভালো ছিল, তাকে আমার বেশ ভালোই লাগতো। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার বেশ কেয়ার করতো, ব্যাপারটা আমাকে খুব ভালো। আর সবচেয়ে যে ব্যাপারটা আমাকে টেনেছে, আমাকে কখনো অ্যাডাল্ট কোনো কথা বলে নাই, আমাকে ব্যাড টাচ করে নাই। ওই সময়ে আমি আমি কিন্তু ছোট বাচ্চা না, যথেষ্ট বয়স আমারও হয়েছে। আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে এখনকার সময় আমরা যা শুনি যে প্রেম করলেই আগে ফিজিক্যাল বা ব্যাড টাচ করে, এরকম শুনে থাকি ফ্রেন্ড সার্কেলে, বাট ওই রকম কিছু ছিল না। এই ব্যাপারটা আমাকে খুব টানে। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, একটা মানুষের জীবনে হইতেই পারে, একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই বা হতে পারে, বা কোনো একটা কারণ থাকতে পারে। তো আমি ব্যাপারটাকে মেনে নিলাম। এটা শিওর হওয়ার জন্য যে আসলে কি মেয়েটা সিক ছিল বা অন্য কোনো কারণ। আমার তার বোনের সাথে কথা হয়, প্রথমে আমি ওই এক্স ওয়াইফের নাম্বার চাই, যে আমাকে নাম্বার দেন, আমি কথা বলি, কারণ কি ছিল। তো আমাকে ওই নাম্বারটা দেয় না, তার বোনের সাথে কথা বলে। তার বোন আমাকে বলে যে হ্যাঁ, মেয়েটা সিক ছিল, দ্যাটস ওয়াই। ওকে ফাইন, আমি মেনে নিলাম। তো আমি কথা বললাম এইরকম যে আমি আপনাকে বিয়ে করব, কিন্তু এটা আপনি যে বিবাহিত আমার ফ্যামিলিকে বলবেন না, আমার ফ্যামিলি জানলে আমাকে বিয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে। আমাদের আকদ হয়েছিল, কাবিন হয়েছিল 6 মাস, বেশ ভালোই। আমার ওই 6 মাস বেশ ভালো কেটেছে। আমার মনে হয় আল্লাহ ওই 6 মাসে আমাকে সুখ দিছে। তো আমি কখনো সন্দেহ করি না, এরকম টাইপের মানুষকে সন্দেহ আসলে করাই যায় না, আমি যেরকম দেখেছি। তো
তো হচ্ছিল 6 মাস গেল, এরপর আমাকে তুলে নিয়ে আসলো এই বাসায়। আসার পরেই আমি কনসিভ করি, পরের মাসেই দেখি যে কনসিভ করে ফেলছি। আমার বাচ্চা যখন 3 মাসের পেটে, তখন আমি তার মেসেঞ্জার আমার ফোনে একবার ইনস্টল করেছিল, লগ ইন করেছিল, লগ আউট করতে ভুলে গেছে। তখন আমি সবগুলো মেসেজ ঘাটি একদম ভেতর থেকে, ঘেটে ঘেটে যা পেলাম, আমাকে বিয়ের 5 মাসের মাথায় সে একটা রুমের জন্য পাগলা কুকুর হয়ে গেছে, রুম ডেটে যাবে। তার যত মানে ফ্রেন্ড ছিল তাদেরকে সবাইকে বলতেছিল যে আমার একটা রুম ম্যানেজ করে দিতে হবে। তার গুণধর বন্ধুরা কেউ বলছিল রিসোর্টে যাও, কেউ বলছিল অমুকের ফ্ল্যাটে যাও, তমুকের। ফাইনালি সে একটা পায়, সেটা আমার বাসার কাছেই, তার এক ফ্রেন্ডের রুম পায়। গেছে কিনা তা আমি জানি না, যেহেতু রুম পাইছে, টাইমও আছে, আর বাকি কনভারসেশন ছিল কলে। দেখি যে সে রুমে যায় ওই টাইমে 11টা না 12টার দিকে যায়, বলে রাখে যে আমি যাবো 1 ঘন্টার জন্য, দিতেই হবে। ওই ছেলে রাজি হচ্ছিল না, যে ঝামেলা হতে পারে, তো বলছে যে পুলিশ টুলিশ সব আমি সামলে নিব, যদি ঝামেলা হয় আমাকে 1 ঘন্টার জন্য হলে দিতেই হবে। তো তখন মনে হয় রোজার মাস ছিল, আমি তাকে ব্যাপারটা জানাইলাম। তখন সে অফিসে, বাসায় এসে দেখে আমি কোরআন পড়তেছি। সে কোরআন ছুঁয়ে বলে যে এগুলো সব মিথ্যে, এগুলো সব মিথ্যে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ভাবলাম যে জেনে যখন গেছি, শুরুতেই এটাকে শেষ করতে হবে। আমি জানালাম তার বোনকে জানালাম, বাট তার বোন কোনো রেসপন্স করলো না, তাকে না জিজ্ঞেস করলো না পরের দিন, বা কখনোই আমাকে আর জিজ্ঞেস করে নাই যে কি ব্যাপার, কি হইলো বা কি। তা একজন মানুষকে যে আমি জানালাম, যেটা হয় যে জিজ্ঞেস করে, সেটা আমাকে জিজ্ঞেস করলো না। এভাবেই চলতেছে। তো আমার প্রেগনেন্সির সময়ে কোনো কমপ্লিকেশন ছিল না, বাট আমি বমি হতো খুব, খাইতে পারতেন না তো? খেতে তো পারতামই না, অকারণই বমি হতো, আর খারাপ লাগা, যেটা খারাপ লাগতো, এমনি কমপ্লিকেশন কিছুই ছিল না, খারাপ লাগতো। তো ওই সময় ওর ব্যবহার খুব খারাপ হয়ে গেল। ধরেন আমি শুয়ে আছি, বসে আছি, আমাকে এসে দেখলো আমি শুয়ে আছি, বসে আছি, মেজাজ বিগড়ে গেল, এই শুয়ে আছো কেন, বসে আছো কেন, এটা করো সেটা করো, ড্রয়িং রুমে যাও, হ্যাঁ না করো তা না করো, এরকম বলতে লাগতো। তো কিছুদিন পরে দেখা যেত ওর যখন অফিস থেকে আসার সময় হতো, আমি গিয়ে কাজ না থাকলেও কাজ করার ভান করতাম, যাতে আমার সাথে ওইরকম ব্যবহার না করে, বা ড্রয়িং রুমে বসে থাকতাম, যদিও আমার কাছে ভালো লাগতো না। সেই এইভাবে সময় তো এমনিতে অনেক সেনসিটিভ একটা টাইম আমার লাগে। অনেক খারাপ গেছে ভাইয়া, অনেক খারাপ। মানুষ বলতো যে এত মানুষের যে হয় এইরকম আবার দেখি নাই, কোনো কমপ্লিকেশন ছিল না, বাট ওই যে বমি আর খারাপ লাগা। যাই হোক, আমার প্রেগনেন্সি তখন 8 মাস। 8 মাসের সময় একটা আইডি পেলাম, একটা মেয়ে পেলাম, মেয়ের সাথে টিএসসিতে দেখা করে আসছে। ওকে। মেয়ের সাথে আমি কথা বললাম, মেয়ে আমাকে বললো, সে তো বলছে অবিবাহিত, একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আমি তাকে পেয়েছি, আমরা তো আজকেই দেখা করলাম, যেদিন দেখা করছে ওই দিনই আমি ধরছি। তো আমি তো আপু জানতাম না, সে আমার কাছে মাফটাপ চেয়ে চলে গেল, যে এখানে তো আমার আসলে দোষ নাই, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আমরা তো দেখা করতেই পারি। তারা আমি ধরলাম, সে আমার পেটে হাত দিয়ে বলল, আমার অনাগত সন্তানের কসম, আমি আর এগুলো করবো না, গেল। আমি তো সেই কান্নাকাটি, সে আমাকে বললো তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমার সামনে যদি কেউ আইসা মানে উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকে, আমি ফিরেও তাকাবো না, আমি এক কথার মানুষ, আমি এটা সেটা অনেক কিছু বললো। নিজেকে সামলে নিলাম। ডে বাই ডে তার আমার প্রতি কেমন যেন আমাকে ইগনোর করতো, খুব যে মানে খুব বেশি যে ইগনোর করতো তা না সে। যাই হোক, তারপরে আসলো আমার ডেলিভারির সময়, আমার মেয়ের আকিকার দিন, 7 দিনের দিন, আমি আরেকটা ছবি পেলাম ওর ফোনে, ওই মেয়ের সাথে ডেট করবে, তার লেনদেন হচ্ছে, ছবি লেনদেন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। মেয়েটা স্লিভলেস পরা, বয়স হবে 45, মেয়ে তো না আসলে মহিলা বলা যায়, 45। এটারে নিয়ে তারা আবার ধরলাম, তবে এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারিনি, কারণ বাসায় তখন গেস্ট ছিল, আর বাবু হওয়ার কারণে আমাদের বাসা থেকে একজন আসে, তার সামনে তো সব বলা যায় না, এগুলো ফ্ল্যাশ হয়ে যাবে। আমি আবার চুপ হয়ে গেলাম, সে আমার হাতে পায়ে ধরলো, এসব কিছুই না। বাবুর যখন 1.5 মাস বয়স, আমি আমার বাসায় গেলাম, বাবার বাসায়। যখন গেলাম, আমার সময়টা মনে আছে, জানুয়ারির 5 তারিখ। বাবুর অনেক ঠান্ডা জ্বর, ওকে নেবুলাইজ করতাম 4 ঘন্টা পর পর। ওকে আমি 1 সপ্তাহে 5 বার ডাক্তার দেখাই, ওর এমন অবস্থা হয়েছে। জানুয়ারির 5 তারিখ অফিস থেকে এসে আমাকে বলল যে আমি একটু দাদাবাড়ি যাচ্ছি, নামটা উল্লেখ করলাম না। কেন যাচ্ছ, সরি নানাবাড়ি যাচ্ছি, কেন যাচ্ছ, এই একটু পিঠা টিঠা খাই আসি, চলে আসবো কালকে। তখন আমি বললাম, শীতের সময় তখন,
তুমি কি কি পিঠা খাবা আমাকে বলে যাও, আমি বানায় রাখবো না, মাকে বলবো না বানায় রাখতে। আমাকে বললো না না আমি গেলেই মামিরা বানাই দিবে, দরকার নেই। সে চলে গেল। দুপুর 2টার বাদ ছিল মেবি, 2টা 3টা এরকম হবে, 2টা 4টা। সে চলে গেল। রাতে আমি বেশ কয়েকবার ফোন দিলাম, ডেটটা মনে রাখেন জানুয়ারির 5। শেষ কাহিনী, শেষ ওইখানে। আমি আমার বাবা বাসা থেকে চলে আসলাম জানুয়ারির 23 তারিখ। ফেব্রুয়ারির 3 তারিখ সন্ধ্যাবেলা আমি ওর ফোনে কল আসে, ফোনটা আমি দিতে গিয়ে ট্রু কলারে চলে যাই। ট্রু কলারে চলে গিয়ে দেখি একটা নাম, আমি এখানেও নামটা হাইড করলাম। সাথে সাথে আমি নাম্বারটা মুখস্থ করে ফেললাম, একদম সাথে সাথে, ন্যানো সেকেন্ডের মধ্যে। ও ঘুমায় পড়ছে, সন্ধ্যাবেলাতে এই কাজ হইলো। আমি নাম্বারটা নিয়ে নক দিলাম পরে মেয়েটা আমাকে যা বললো ভাই এগুলা কানে শোনা যায় না। ওই যে জানুয়ারির 5 তারিখ এই মেয়েকে নিয়ে এসে গেছে কুয়াকাটা। এই মেয়ের 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো বেশ বড় বড়, 12 বছর 8 বছর এরকম, ডিভোর্সি মেয়ে। সে একটা প্রাইভেট জব করে ওই মেয়েটাও। তো মেয়েটা আমাকে বললো দেখেন আপনার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল, এখন নাই। আমার সাথে সেক্সুয়ালি ইনভলভ হওয়ার জন্য আমাকে কুয়াকাটা নিয়ে গেছে, কিন্তু আমি ভাবছি সে আমাকে বিয়ে করবে, আমাকে সে বিয়ের প্রলোভন দেখাইছে। আমিও ভাবছি যে আসলে আমিও ডিভোর্স দিই, আমিও ভাবছি যে আমি একটা ভালো পার্সন পেয়েছি, তারও ব্যাকগ্রাউন্ড স্ট্রং, তারও ঝামেলা নাই। আমি বলছি ও আপনাকে কি বলছে? বলছে যে ওর বিয়ে করেছে, বউ আরেকজনের সাথে ভেগে গেছে, সে এখন কানাডায় আছে, এটা বলেছে। এখানে একটু বলি, আমার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফ আমি। আগের ওয়াইফ কোথায়? আমার আগের ওয়াইফের সাথে ওই যে বললাম না ডিভোর্স হয়ে গেছে, পরে ওই যে আসলেই হয়েছে? জানলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে এখানে একটু বলে নেই, আমি আগের ওয়াইফ থাকতেই আমার সাথে সে সম্পর্কে জড়াইছে, আমিও একটা পরকীয়া আর কি। না। এটা আমি জানতাম না, এখন এখন এই সংসারে এসে আমি মিলাচ্ছি যে আমি নিজে একটা পরকীয়া ছিলাম ওর। ওই বউ থাকতেই আমার সাথে এমন করছে। ইভেন ওই বোরকে যেদিন ডিভোর্স দেয় সেদিন ও আমার সাথে ডিভোর্সের সাইন করে আমার সাথে ঘুরছে, এটা আমাকে এখন বলে। তারপর যাই হোক কত ওই বড় মেয়ে জানোয়ার হইতে পারে একটা মানুষ! তারপরে যাই হোক ওই মেয়ে আমাকে বললো যে আমার সাথে সে অনেক অ্যাডাল্ট কথা বলতো, সেক্সুয়াল কথাবার্তা বলতো, আমরা ফিজিক্যালি ইনভলভ হয়েছি। কুয়াকাটা গেছিলাম জানুয়ারির 5 তারিখ, এই হোটেলে উঠেছি, এটা সেটা। রাখ, আমার হাজবেন্ডের একটা ছবি আমি দেই, তখন ওই মেয়ে বলে এই ছবিটা আমিই ক্যাপচার করেছি। আমার হাজবেন্ড এই ছবিটা আমাকে পাঠায়, বলে এটা অমুক জায়গায়, আসলে এটা অমুক না, ওটা কুয়াকাটা ছিল। তো মেয়েটা বলে আমি ঢাকায় যখন ব্যাক করি সে আমাকে আবার ফোর্স করে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য, ইন্টিমেট হওয়ার জন্য। বাট আমি তখন বুঝে যাই এ আমাকে বিয়ে করবে না, এ আমাকে ফিজিক্যালের জন্য প্রেশার দিচ্ছে, তখন আমি নিজে থেকেই সরে যাই। এই মেয়েটা বলে তখন এগুলো রাতে আমি জানলাম, সকালবেলা ওকে আমি ধরলাম ওর মার সামনে, বাসায় কেউ ছিল না, ওর মা ছিল। ওকে ধরলাম, আমি ওকে ঘৃণা ভরে ওর মুখে আমি থুতু দিয়েছিলাম, আমার মনে আছে। সে তখন বিড়ালের মতো চুপসে গিয়ে আমাকে বলে আর কখনো করব না। ও আমার প্রতি ও খিটখিট করে, ও খিটখিট মেজাজের, এর জন্য আমি গেছি। তখন আমি বললাম একটা মানুষ খিটখিট করলে আরেকজনের সাথে শুইতে হবে, এরকম হয়? আমাকে যা বলার বলবা হ্যান তেন। আর আমি খিটখিট কারোর কেন? কারণ আমি তো ধরতেছি একটার পর একটা। ভাই আমি আজকে আপনাকে জানালাম, গল্পটা কি এখানেই শেষ? আমি কাউকে বলবো না? আচ্ছা, গেল এটা। তারপর চলতেছিল, ওর ফোন আমাকে ধরতে দেয় না। আমি ফোন ধরলেই অমুকে ফোন দিবে, তমুকে ফোন দিবে, ড্রাইভারকে দিতে হবে, ম্যানেজারকে। আমি ফোন ধরলেই, তারপরে আমি ফোন ধরি ও ঘুমালে ফোন ধরলেই আমি কিছু না কিছু পাই। অনেক সময় নিজের থেকে ফোন ধরতাম না, যে ধরলেই পাই, ও তো কষ্ট পায় না, কষ্ট পাই আমি, তাহলে আমি ধরবো। আচ্ছা, এভাবে চলতেছে। আমি আমি এইভাবেই চুপ করে আছি, ওর প্রতি আমার প্রতি ইয়া দেখতেছি। আরেকটা ব্যাপার হলো, ও 2 দিন আমার সাথে কথা বলবে, 3 দিনের দিন যেভাবে হোক ঝগড়া বাঁধাবে, দ্যাট মিনস কথা বলা বন্ধ, ফোনের পাসওয়ার্ড চেঞ্জ, অফিসের টাইমিং চেঞ্জ। অফিস শেষ হয় 5টায়, গাড়িতে ওঠে 5:30টায়, 7টা 7:30 8টার মধ্যে বাসায় চলে আসার কথা। যখন ঝগড়া থাকে সে 11টা বাজে বাসায় আসে, হাতে করে একটা গেঞ্জি নিয়ে আসবে 100-200 টাকার, আমাকে বলবে বা একা একা বলবে এটা কিনতে গেছি ওইটা কিনতে গেছি। মানে আমি তো ওর চিনি, ও যে কি করে আসছে, আসার সময় কোথাও থেকে একটা গেঞ্জি তুলে নিয়ে আসবে। আর কি, কারোর সাথে ডেট করলে কি 4-5 ঘন্টা তো ডেট করেন, 1-1.5 ঘন্টাই না। তো এইভাবেই চলতেছে এগুলো। এমনও সময় গেছে ও আমাকে বলতো আমার সাথে কথা বলো না, যা লাগবে সব এনে দেবো, কিন্তু কথা বলো না। আমি কথা বলবো না কেন? আমরা এক ঘরে থাকতেছি, একসাথে শুইতেছি, এক জায়গায় বসো, কথা কেন বলবো না? তুমি আমার হাজব্যান্ড, আমি কথা বলবো না কেন?
তো এইভাবেই দেখতাম যে 2 দিন পর পরে আমার সাথে কথা বলতে এই চাইতো যে না। এত মানুষের সাথে ধরতেছেন, এর মধ্যে কি আপনার সঙ্গে, সরি ফর আস্কিং, জিজ্ঞেস করছি অন্যায়ভাবে, আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক ঠিক ছিল মানে কখন, বিয়ের পরে? বাবু হওয়ার পরে, যখন ধরা শুরু হ্যাঁ, করছেন হ্যাঁ, একটার পর হ্যাঁ, একটা? হ্যাঁ। আমার সাথে ফিজিক্যালি তার কোনো গ্যাপ ছিল না। গ্যাপ ছিল না। আমি এখন এই ব্যাপারে আমি কথা বলতেছি। তো এইভাবে যখন সে কথা বলতেছে, তাকে আমি ধরলাম আজকে থেকে অক্টোবর মাসে, লাস্ট অক্টোবর মাসে আবার ধরলাম। সে দেশের বাইরে যাচ্ছিল। ঘোরাফেরা করে দেশের বাইরে যাচ্ছিল। তো বিকাশের লেনদেন যে অপশনটা থাকে, লেনদেনে আমি গিয়ে কয়েকটা নাম্বার পাই, যে নাম্বারগুলো আমার পরিচিত না। সেখান থেকে একটা নাম্বার তুলে নিয়ে আমি ফোন করি। একটা মেয়ে রিসিভ করে। প্রথমে সে আমাকে মিথ্যে কথা বলে যে আমি তখন মেনে নিই, আচ্ছা হইতে পারে। তারপরেও আমি ওকে প্রেশার দিই, কারণ আমি তো জানি আমার জামাই কেমন। তখন আমার বাচ্চাটার মাথায় হাত রেখে বলে, আমি আমার বাচ্চাকে ধরে বললাম, এগুলো তুমি যেরকম ভাবতেছো এরকম কিছু না, কোনো সম্পর্ক নাই। সে চলে গেল বিদেশে। ওই মেয়েটা নিচ থেকে আমাকে কল দিল। সে আমাকে কল দিয়ে যা বললো ভাই, এগুলা কি বলবো, আমি কাঁদতে কাঁদতে এখন আমার কান্নাও আসে না। ওই মেয়ের সাথে লাস্ট 10 মাস, অক্টোবর মাসে যখন ধরি, তার থেকে 10 মাস পর্যন্ত তার একসাথে আছে। 10 মাস ধরে অনেকটা লিভ টুগেদার। মেয়ে হলো ডিভোর্সি, তার নিজের একটা বাসা আছে। এই বাসায় আমার হাজবেন্ড গিয়ে গিয়ে থাকে। মেয়ে যা বললো ভাই, ওর 10 মাসে কি হয়েছে এ টু জেড আমাকে সব বলছে। তার একসাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে একসাথে গোসল করে, একজন আরেকজনের শ্যাম্পু করায় দেয়, আমার হাজবেন্ডের পা টিপে দেয়, আমার হাজবেন্ড কি খেতে পছন্দ করে ওইগুলো রাখে। মানে আরেকটা সংসার শুরু করছে সে? কতগুলো মানুষের সাথে আপনি ধরছেন বলুন? এই মেয়েটাকে যখন আমি ধরলাম, সে আমাকে সব বললো। মেয়েটাকে আমি বললাম, ও কি জানতো? হ্যাঁ, না না, আমার হাজবেন্ড জানতো না। ওই মেয়েটা কি জানতো যে আপনার আপনি ওই হাজবেন্ড ও, বিবাহিত? এইখানে আমি বললাম মেয়েটা শিক্ষিত, ঢাকা ভার্সিটি থেকে বের হয়েছে। আমি বললাম, ও তো জানোয়ার, ওর কথা বাদ দিলাম। আপনি কোন হিসেবে ওকে বাসায় ঢুকাইলেন? একটা খালি বাসা, একটা ছেলে যাবে, আপনারা কি আপনি কেন নিতেছেন, আর সে কেন যাচ্ছে আপনি কি বুঝেন না? সে আমাকে বললো, রাত হলে আমাকে ফোন দেয়, মেসেজ দেয়, আমার এমন সেক্সের ঠেলা আমি ঘুমাইতে পারতেছি না, মইরা যাইতেছি, আমার পায়ে ধরে, আমাকে একটু চান্স দাও, আমার একদিন শুইতে দাও, এরকম করে। আর ও এইভাবে কেয়ার করে জানেন না, রাস্তা পার করে আমার হাতটা ওর বুকের ভিতরে নিয়ে রাস্তা পার করে, এমন কেয়ারিং। আমার জীবনই তো হয়, ওরে তো শরীর তো পরের কথা, আমার জীবনই তো। ও মাই গড, এত কেয়ারিং আপনার এত হাজবেন্ড? আসলে কেয়ারিং। আমি তো এই এই দেখেই বিয়ে করছি। তবে পার্থক্য একটাই, ও কখনো আমাকে ব্যাড টাচও করে নাই, আমাকে কখনো একটা অ্যাডাল্ট কথাও বলে নাই। হয়তো বিয়ের উদ্দেশ্যই ছিল ওর, সেজন্য হয়তো করে না। এইখানেই আমি ওকে বিয়ে করছি, এই একটা জায়গায় আমাকে কিন্তু অথচ ওরই একজন পুরো না করছিল। পুরো দুনিয়াতে সব জায়গায় সে শুয়ে আসতেছে। তখন তো জানতাম না সে যে শুয়ে বেড়াচ্ছে, জানছি তো বিয়ের আপনি পরে। কতগুলো মেয়ের গল্প জানেন বলুন? আমি এটা শেষ করি। এই মেয়েটা তখন বলতেছে, তখন আমি মেয়েকে বললাম যে আপনি ওর সাথে চালিয়ে যান। না, মেয়েটা আমাকে বললো, আপনি যদি বললেন তাহলে ওকে আমি আমার বাসাটাকে আপনি এসে ধরেন। তখন আমি আর ওইটাতে গেলাম না, আমার তো আর ধৈর্য নাই ভাই, এগুলো শোনার পর আর ধৈর্য থাকে না। আমি বললাম আচ্ছা চালিয়ে যান। আমার কথা অনুযায়ী মেয়েটা তাকে বললো যে আমার বাসাটা চেঞ্জ করবো, তোমার তো এই বাসায়। ওকে আবার কেয়ারটেকার একদিন ধরছে যে এই মহিলা নিচে ব্যাচেলর, তার তো জামাই নেই, তো এলে এলে আসে কেন। সেই ধইরা তাকে আবার ওই মেয়ের মায়াকে জানাইছে, আপনার মেয়ে এরকম এরকম রুমে ছেলে ঢুকায়। এগুলো নিয়ে তাদের মধ্যে অনেক ক্যাচাল হয়েছে। তো ওই মেয়ে আবার ওকে বলছে যে আমার ওই বাসা থেকে খাবার আসা বন্ধ, তুমি মাসে মাসে আমাকে টাকা দিবা, কারণ আমার তো খাইতে হবে, আমি মাত্র একটা স্কুলে জব করি। সে দিত মনে হয়। তারপরে আমি মেয়েকে বললাম আপনি কন্টিনিউ করেন, দেখেন কি বলে। সেদিন আমার মেয়ের জন্মদিন ছিল। আমাকে একবার ফোন করে বলে না, আমাকে না, আমার মেয়েকে একটা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে ভাই বলে নাই যে শুভ জন্মদিন মা, এটা বলে নাই। আমার আমার মেয়েকে কিন্তু এটা বলে নাই, আমার মেয়ের জন্মদিন, কিন্তু সে ওই মেয়েকে যতক্ষণ অফিসে ছিল মেয়ের সাথে কন্টিনিউ, আমি ওকে মেয়ে তো এসএস পাঠাচ্ছে, স্ক্রিনশট দিচ্ছে কি কখন কি কথা হচ্ছে। ইভেন সেদিন 2000 টাকাও সেন্ড করছে। আর বাকি টাকার মানে 2 দিন পরে আবার দিবে। মেয়ে 5,000 টাকা চাইছে, বাসা চেঞ্জ করবে। সে তো খুব খুশি, এই বাসায় ধরা খাইছে এখন ওই বাসায়। ইভেন এটা পর্যন্ত বলে, আগেই বলে নিবা তোমার একটা কাজিন ব্রাদার আসবে, যাতে আমার ঢুকতে সহজ হয়। এগুলো সব প্রমাণ আমার কাছে আছে। যাই হোক, এভাবে চলতেছে। রাতে যখন সবাই আসলো, আমি কথা তুললাম সবার সামনে? সবার সামনে। আমি ভেবেছিলাম ও লজ্জায় হোক, ভয়ে হোক, এর আগে তো আমি সবার সামনে এভাবে বলি নাই, সবার সামনে বললে হয়তো ঠিক হয়ে যাবে। বাট আমি বললাম, তখন আমি বাসায় কোনো বিচার পেলাম না ভাই। কেউ একটা একটু শব্দ করলো না।
এমনও বললো তোমার যা ইচ্ছে করো, আমরা এর মধ্যে নাই। কেউ বললো সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক হবে না। আমি দেখলাম যে আমার পাশে কেউ নাই। আমি বলে দেখলাম ওর কলিজাটা আরো বড় হয়ে গেল, ওর তো সাহস বেড়ে গেল, আসলে তোকে শাসন করার কেউ নাই। তখন আমি বাসা থেকে চলে যাই। চলে গিয়ে আমি 4 মাস ছিলাম বাইরে। এরপর আবার হাতে পায়ে ধরলো, যা বলবা তাই হবে। আমি অনেকগুলো কন্ডিশন দিলাম, যে টাকার হিসাব দিতে হবে, সময়ের হিসাব দিতে হবে, এটা সেটা অনেক কিছু বললাম, যেটা হয় অ্যাজ ইউজুয়াল ভালো করার জন্য। নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, উমরা করতে যেতে হবে আমাকে নিয়ে, এরকম অনেক কিছুই বললাম। আসলাম, আবার ফিরে আসলাম, এইভাবে চলতেছে। এখানে এসে দেখলাম কয়দিন ভালো ছিল, 10-15 দিন। এরপরে আবার কথা বলা বন্ধ করার জন্য সে হাঁসফাঁস করে। আমার সাথে কথা বললেই তো আমাকে জবাবদিহি দিতে হবে। আমার সাথে কথা বলা বন্ধ মানে ঝামেলা শেষ। আচ্ছা, কথা বলা বন্ধ করে দিল গত 17 তারিখে। কথা বলা বন্ধ, 10 দিন কথা বললো না। কথা বলার বন্ধের পিছনে একটা কারণ আছে। সে বাইরে গেছে, যেখানে গেছে সেখান থেকে আমার বাসার ডিস্টেন্স পায়ে হেঁটে আসলে 8 থেকে 10 মিনিট তার লাগবে, কিন্তু 3 ঘন্টা হয়ে যায় সে আসতে পারে না। আমারে বলে বৃষ্টি, ফোন পকেটে রাখছে। আমি তাকে ফোন দিলাম, আমার ফোন ধরে না, আমাকে বলে পলিথিনে করে পকেটে রাখছে, হ্যান ত্যান। আরে ফোন নিয়ে আসে সুইমিং পুলে নামে, নষ্ট হয় না? এখন এই ঘুরি ঘুরি বৃষ্টিতে তার ফোনে পলিথিনে বইরা রাইখা দিচ্ছে, বুঝছেন? আমি তো ওরে হারে হারে চিনি, তাই এ নিয়ে আমি ঝাড়াঝাড়ি করলাম ফোনে। তারপরে আমার ফোন ধরতেছে না দেখে ওর সাথে যে থাকে, আমি তাকে ফোন দিলাম যে ইমার্জেন্সি ভাই, ওকে আমার একটু দরকার, কল দিতে পারেন? বলে আমি তো বাসায় চলে আসছি। সে যদি বাসায় চলে যায়, তুই কেন বাসায় আসতে পারলি না? তার বাসা আমার বাসার ডিস্টেন্স এক, ওই জায়গা থেকে আসতে পারলো না বাসায়। ইভেন 1.5 ঘন্টা পরে সে আসছে। ওই যে আমি ফোন দিছি, সে তো বুঝে গেছে আমি কিছু একটা কেস করছে, আসলে তার সাথে ছিলই না। ও আবার মানুষ পটে এইভাবে, যে ভদ্রলোককে আমি ফোন দিছি সে কি করে জানেন? আগে ফোন ধরতো, 2-1 বার ফোন ধরছে, এখন আর ফোন ধরে না। আমার লাইন কেটে দিয়ে আমার হাজবেন্ডকে কল দেয়। কি বলবো ভাবিকে? আমার হাজবেন্ড যা স্বাভাবিক, বলে আপনার ঘরের লোক ঠিক না থাকলে বাইরের লোকদের কোনো আমার ভরসা করতে পারবেন না। না। তারপর সবাই তো এক হয় না, যে হুম। সে জানতেছে এই লোকটা এইরকম। অনেকে তো চেষ্টা শত্রুতা করে, বাড়াবে না কেউ। চেষ্টা তো করে। আচ্ছা ঠিক আছে, বলি যাতে ভালো হয়েছে। যাক, ও আসলো, সেদিন থেকে আমার কথা বলা বন্ধ, 10 দিন কথা বলি নাই। তারপর আবার কথা বলা শুরু হলো। তো 10 দিনের মধ্যে এখন, আগে কি হইতো, অন্যায় করলে একটু অনুশোচনা দেখতাম বা রাগ ভাঙাইতে চাইতো। আমারও হয়েছে কি ভাই, আগের থেকে আমার মেজাজটা একটু ঘন ঘন মেজাজ গরম হয়ে যায়, কারণ আমি থাকি এগুলার স্বাভাবিক, ভিতরে। খুব স্বাভাবিক। আমি কত দেখা থাকি যায়, এগুলার ভিতরে। কত সহ্য করা যায়। হ্যাঁ, দেখা যায় এটা সেটা, আমি একটু খিটখিট করি। আমি যে বলি না, কিন্তু আমার বলাটা মনে হয় না অযৌক্তিক, যে আমাকে 4টা বছর ধরে এই টর্চার, মানসিক যন্ত্রণায় রাখছে। আমি মানসিকভাবে আসলে অসুস্থ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। সে কথা বলে না, তারপরে কথা বলে না। ও, এই ব্যাপারটা আমি আবার জানাইলাম বাসায়। ও তো আবার রুম ডেট করতে যাচ্ছে। ও ইভেন করছেও আমার মনে হয়, যখন যখন রুম ডেটের সময় হয় আমার সাথে কথা বলা বন্ধ করে, কারো না কারোর সাথে রুম ডেট করে। আমি কথাটা কিন্তু এমনি বলছি। হুম। আমি আসলে আগের গুলোর সাথে মিলাই আমি কথা বলি না, আমি কথা বলছি এমনি। সে আরো খেপে গেল, কেন এই কথাগুলো বললাম? আমি কথা না বলার কারণ কি? আমি তো এখানে কোনো কারণই দেখতেছি না, আমার সাথে কথা বলো না কেন? হুম। সে এখন বলে আমাদের আহ, চলে যেতে বলে, বেহায়া কোথাকার। আমি হলে চলে যেতাম, আসো কেন, চলে যাও। আগে এইসব কথা বলতো না, বাট সঠিক আছেন কেন? এগুলো বলে। আমি বলতেছি, এগুলো শেষ করে আমি কেন আসছি এটা বলতেছি। তো সে এভাবে আবার কথা বলা শুরু হইলো 29 তারিখ, গত 29 তারিখে সে আমার কাছ থেকে, মাঝে বৃষ্টি কিন্তু গেল, অফিস থেকে আসলো ভিজে ভিজে, আমাকে বললো আম কিনতে চাই, যাও আম কিনতে। ছাতা নিয়ে গেল। তারপরে আসলো ভালো কথা। 3 তারিখ রাতে আমি তার ফোনটা হাতে নিই। হুম। ফোনটা হাতে নিয়ে আমি একটা ভয়েস পাই, ডিলিট করে দিচ্ছে। ডিলিট করা পার্মানেন্টলি ডিলিট হয়নি, ওইখান থেকে আমি একটা ভয়েস পাই। ভয়েসটা ছিল এইরকম, 29 তারিখের ভয়েস, এটা টাইমটা আছে 9টা 34-এ। এই তো বাসা থেকে বের হইলাম, আরে দেখো নাই ওইখানে পানি জমে আছে, দেখলাই তো, রিক্সা পাই নাই, হেঁটে হেঁটে পুরো বৃষ্টিতে ভিজে আমি বাসায় আসলাম। তুমি ঠিক মতো বাসায় গেছো কি না, কথা হলো না, তোমার সাথে একটু কথা বলার জন্য বাইরে আসলাম, আর গেছো কি না ঠিক মতো। তখন ওই ওই পাশ থেকে মেয়েটা বলতেছে আমি ওয়াশরুমে আছি, বের হয়ে কল দিই। তখন এই কথার প্রত্যুত্তরে বললো, মাঝে মাঝে তোমার উপর এত রাগ হয় মনে হয় জাতা দিয়া ধরি ঠিকই আদর করার সময়। শুনো না, সেকেন্ড টাইম যখন তোমার সাথে আমি সেক্স করলাম, আমি তো আসলে, আমার মনে হয় না পাবলিকলি এভাবে বলা উচিত, মানে সে ফিজিক্যালি ইন্টিমেট হইলো আর কি, এই কথাটা ওইখানে আছে, চাইলে আপনি শুনতে পারেন, আমার কাছে আছে। আমি এটা শুনে তো আবার শকড।
সে এই যে আমার সাথে এক সপ্তাহ কথা বলেন এখানে শুয়ে ফলাইছে। এই যে ভাইয়া শোয়ার ব্যাপারটা কিন্তু একদিনের না, এটা কিন্তু লং প্রসেসিং। দ্যাট মিনস এগুলো চলতেই থাকে। আমাকে যখন কেউ বলবে আসো শুই, ব্যাপারটা এরকম না আমি শুয়ে পড়লাম, আমাকে কনভিন্স করতে হবে, নানানটা কথা বলতে হবে, জল্পনা কল্পনা করে আমাকে বেড পর্যন্ত নিতে হবে। তখন আমার মনে হইলো যে ও কখনোই ভালো ছিলই না, ও কখনো ভালো ছিলই না। ওর এই লং প্রসেসিং চলতেই থাকে। যখন ধরা খায়, যে আইডি নিয়ে ধরা খায় ওই আইডিটা ডিএক্টিভ করে আরেকটা আইডি। কিন্তু মেয়েগুলো তো চলে যায় না, ওর তো মাথায় আছে কোন মেয়েদের সাথে কথা বলে, ওইগুলার আবার এই আইডিতে নেয়, আবার সে করে। আমার মনে হয় প্রতিদিন, আমার মনে হয় হয়তো 2-1 দিন বাজে কারো না কারোর সাথে ও ডেট করে। রুম ডেট তো করে, ওইটা আলাদা, ওইটা তো প্রতিদিন সম্ভব না, কিন্তু ডেটে ওর কেউ না কেউ থাকে প্রতিদিন। আমি ধরলাম 3 তারিখ রাতে, ধইরা তো আমি ওরে, আমার মনে স্যার ওর বুকের মধ্যে আমি একটা লাথি দিছিলাম, শুয়ে আছে ওইখানে লাথি, তুই আবার করছস হারামজাদা, এই ভয়েস কার? আমি ওর এইভাবেই বললাম। রাত তখন 1:30-2টা বাজে। আমি ওর ফোনটা নিয়ে গেলাম যে এখন থেকে ফোন আমার কাছে থাকবে। ফোনটা নিয়ে গেলাম, 12টা বাজে ভাই একটা কল আসলো। আমি ধরার পরে বললো ও রং নাম্বার। আমি নাম্বারটা নিয়ে আমার ফোন থেকে কল দিলাম, আমি অমুকের ওয়াইফ, আপনি ওকে চিনেন? হোয়াটসঅ্যাপে তখন ছবি পাঠাইলাম। বলে হ্যাঁ, ওনার সাথে তো কালকে আমার দেখা হয়েছে, একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে 3 দিন আগে পরিচয় হয়েছে, কালকে আমরা মিট করছি বিয়ের পারপাসে, খিলগার আপনে বসছিলাম। ইভেন এটাও বলো 300 টাকা বিল আসছে, আমি সব শুনে বলতেছে আমি আপনার 300 টাকা দিয়ে দেবো। আমি কখনো মানুষেরটা খাই না, আমার তো উনি মিথ্যে বলে নিছে, আমি নিজেই স্কিমে জড়িয়ে গেছি। উনি আমাকে প্রেশার দিছে, আমি ঈদের পরে দেখা করতে চাইছি, উনি বলছে যে উনি গ্রামে যাবে, আসতে দেরি হবে, আমাকে তাড়াহুড়া করে আমি 3 দিনের মাথায় ওনার সাথে দেখা করলাম, খিলগার আপনে বসছি। এই যে 4 তারিখের ঘটনা, এই 4 তারিখের ঘটনা। ও মাই গড। আমি যে প্রশ্নটা করছিলাম, সব মিলে কতগুলো মেয়ের গল্প আপনি জানেন আপনার হাজবেন্ড লাইফে? ফিজিক্যালি ইনভলভ হয়েছে 3টার আমি পাইছি। আর এ পর্যন্ত আমি লাইনে আছে, ধরবে এরকম আমার কাছে নাম আছে 15-16টার মতো নাম আছে। আপনার কি ধারণা কতগুলো মানুষের সঙ্গে আপনার হাজবেন্ডের রিলেশন হয়েছে? এখন আপনি যখন চুরি করবেন, ডাকাতি করবেন, যাই করবেন, প্রমাণ রাখবেন না, প্রমাণ রাখে নাই, সেখান থেকে আমি যদি এগুলো আরে ধরি, এর বাইরে আর অভ্যাসটা এখন আসতে পারে যে আমার সাথে ফিজিক্যালি সে স্যাটিসফাইড কিনা। আমি যখন পারিবারিকভাবে ওই যে কথাটা তুললাম লাস্টবার, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আমার কোথাও তো কমতি আছে। দ্যাটস ওয়াই ও যায় একাধিক নারীর কাছে। সবাই আমি বলছি যে আপনারা সবাই তো সেক্স করেন, কেউ তো সেক্স ছাড়া না, তাইলে আমি কথাগুলো ওপেনলি বলি, ও কি আমার সাথে সেক্সুয়ালি স্যাটিসফাইড না, বা আমার বিহেভিয়ার খারাপ, কোনটা খারাপ, আমার কোনটা জিনিসটা? তখন ও বলছে না, ওর কোনো দোষ নাই, আমি ওর সাথে সেক্সুয়ালি স্যাটিসফাইড, আমার ভুল হয়েছে, আমি আর করবো না। আমার দোষও দিতে পারে হাজবেন্ড না। নিজে মুখে বলছে? হ্যাঁ, এটা সবার সামনেই বলছে, আমিও সবার সামনেই ওর একাধিকবার জিজ্ঞেস করছি স্যাটিসফাইড কিনা। ও যায়, এর পিছনে তো একটা কারণ আছে। নিশ্চয়ই আপনার দোষ দেখাবে, তারপরে তো যাবে। হ্যাঁ, কিন্তু ও আমার এখন পর্যন্ত আসলে এটা সত্যি কারোর সামনে আমার কোনো দোষ বলে নাই বা বলতে পারে নাই। আর এই অভ্যাসটা ওর আমাকে বিয়ে করার পরে তা কিন্তু না, এই অভ্যাসটা আমার মনে হয় আজকে থেকে 10-12 বছর ধরে ও এই কাজ করে যাচ্ছে। 10-12 বছর তো হবেই। 12 বছর হইলে সংখ্যাটা তো। আমার মনে হয় অর্ধশত নারীকে, আর প্রত্যেকে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষণ করে, এটা তো ধর্ষণই, বিয়ের প্রলোভন দেখায়। কোনো মেয়ে এখন পর্যন্ত এমন হয় না প্রেম করতেছি, প্রেমে স্বেচ্ছায় যাচ্ছি, তা না, সে বিয়ের প্রলোভন দেখায়, আমি তোমার সামনের বছর বিয়ে করব। ও যে মেয়েটার সাথে 10 মাস ছিল, ওই মেয়ে তো বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, বিয়ে করো বিয়ে করো, সে অনেকবার তো ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে, তখন সে সত্যি কথা বলছে, আগের বোর কথা তো বলছেই, যে বউ আছে, বাচ্চা নিয়ে চলে গেছে, ওই ঘরে একটা বাচ্চা আছে। পরে বলে যে দেখো আমি আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে আমি জানাই নাই আমার যে আগের বউ আছে, এখন এই বউ চলে গেছে, কিন্তু ওর সাথে সেপারেট আছি, বাট ডিভোর্স হয় না, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার বিয়ে করব। এই বলে বলে মেয়েটাকে দীর্ঘ করছে 10 মাস। আরেকটা ব্যাপার, মেয়েদের পায়ে ধরে বসে থাকে। হ্যাঁ, ধরেন আপনার সাথে সম্পর্ক, আপনি গভীরে যাইতে চাইলেন ওর সম্পর্কে, তখন আপনার পায়ে ধরে, এই তুমি ওগুলা যেও না যেও না, আমি এগুলা নিতে পারি না, আমার কষ্ট হয়, আমার এক্সের কথা জিগাইও না, হ্যান তেন, এইভাবে কনভিন্স করে। আমার বাসা থেকে বসুন্ধরা সিটির দূরত্ব কম, কাছাকাছি, এই বসুন্ধরাতে মেয়েদেরকে নিয়ে ঘুরে, ইভেন ওর বউ থাকাকালীন সময় আমাকে নিয়ে এখানেই আসছে। এটা তো আপনি জানতেন না। আর বউ যে ছিল আমি তো জানিই না, আমি তো জানি ওই ছোটবেলা বিয়ে করছে, ছোটবেলা মা বাবা কিছু বলে নাই কখনো? না, পারিবারিক শাসন নাই, পারিবারিক শাসন নাই। এখন ব্যাপারটা এরকম, মেনে নাও নয়তো চলে যাও। যে প্রশ্নটা তখন করেছিলাম, আপনি জানতেছেন প্রায় অর্ধশত নারীর সঙ্গে আপনার হাজবেন্ড শুচ্ছে, আপনি কেন জানার পরেও আছেন? এখানে আমি বলি, আপনি কোন দিক থেকে, আমি যতটুকু আপনার বোরকার উপর দিয়ে বুঝছি, আপনার কথাবার্তা শুনে বুঝছি, আপনি উচ্চ বংশের মানুষ এবং শারীরিকভাবে আপনি দেখতে সুন্দর। আমি কেন এখানে আপনি একটু করেছেন? বলি, ওই যে বললাম না আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়, হ্যাঁ, আমি আমার বাবা মায়ের ছোট সন্তান,
শেষ বয়সের সন্তান বলা চলে। জি আমাকে বড় করছে আমার বড় বোন, তার সাথে বয়সের ডিস্টেন্সটা অনেক, অনেকে ভাবতো আমি তার বাচ্চা। জি তার কাছে থেকে আমি অনার্স মাস্টার্স করেছি, ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স করেছি। তো সে আমার বিয়ে ঠিক করে, ওই যে বললাম না এক জায়গায়, তো আমি ওইখান থেকে যখন আমি রাজি হলাম না, আমি বললাম আমি ওকে বিয়ে করব, তারপর থেকে আমার বোনের সাথে আমার সম্পর্ক নাই ওকে নাই। এই বিয়েকে কেন্দ্র করে ইভেন আমার কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। ওকে গেল একটা। আমার বোন একটা কথা বলছিল আমি 4 দিনও সংসার করতে পারবো না, হুম কেন জানি না বলছে, হয়তো বয়সের একটা অভিজ্ঞতা ও থাকে। দেখেও আরেকটা বোঝা ব্যাপার যায়। বলছিল না, আমার হাজবেন্ডকে দেখে নাই কিন্তু সে কয়েকটা কথা বলছে এখন মিলে যায়, 4 দিনের সংসার করতে। আরেকটা কথা বলছিল আমার আব্বাকে, খুঁজা দেখেন কয়টা বিয়ে করছে, খোঁজ খবর নিয়ে দিয়েন, আমি যেখান ঠিক করলাম দিলেন না, খোঁজ খবর নিয়ে দেখেন কয়টা বিয়ে করছে। দুইটা কথা মিলে গেল। তৃতীয়ত সে আমার সাথে কথা বলে না, আমার তার সামনে যাওয়ার আর মুখ নাই। চতুর্থত আমার আব্বা আম্মা খুব বয়স্ক, আমি তাদের শেষ বয়সের সন্তান। ভাই আমি গিয়ে দাঁড়ানোর আগেই তারা শেষ হয়ে যাবে। আমার এতক্ষণ আপনার প্রতি একটা বিশ্বাস ছিল, এই মাত্র সেটা উঠে গেল। রাস্তার পঙ্গু যার দুটো হাত নাই সেও নিজের পেট চালাইতে পারে, আর আপনি এত অসহায় যে আপনি আপনার পেট চালাইতে পারবেন না আমি বোন। ছি। আমার নিজের তুই ইম্পর্টেন্ট না ভাই, আমি প্রতিদিন মরতেছি, আমার কাছে মৃত্যু যন্ত্রণা কিছুই না। ঈদের আগে যে ধরলাম 4 তারিখে, 4 তারিখ 5 তারিখ, ওফ এইখানে আরেকটা কথা বলি, 5 তারিখ অফিস বন্ধ, আব্বা যাবো গ্রামে ঈদ করতে, সে সবাইকে বলে রাখছে তার অফিস আছে। সে তখন তার আব্বা একটা কথা বলছিল, আমাকে বলে না তার মাকে, দেখো কার সাথে কি কইরা তারপরে যাবে, আমাদের সাথে যাবে না, অফিস বন্ধ হয়ে গেছে না সবাই। এই কথাটা আমি জানছি গতকাল, আমার শাশুড়ি বললো, আমি যখন খোঁজ নিছি অফিসে আসলে অফিস বন্ধ ছিল, তখন জানাইলাম দেখেন আম্মা সেদিন আমাদের সাথে যেতে চাইলো না, ওর জন্য আমরা গাড়ি 6 তারিখে ভাড়া করলাম, কিন্তু ওর তো অফিস বন্ধ ছিল। তখন বললো তোমার এই কথা তো শ্বশুর আগেই বলছো, কারোর সাথে সারাদিন টাইম স্পেন্ড করে তারপর চাইতো। মানে ওর মা বাবাও অ্যাওয়ার ছেলে কি করতেছে না করতে। কিন্তু একটা বয়সের মানে পরে কিন্তু তারা কিছু করার তারা থাকে না। এরকম, তারা এই টক্সিক বিহেভিয়ারকে তারা বৈধতা দিচ্ছে। শাসন অথবা করে। ওই বয়সে কিছু করারও তো থাকে না। একটা ছেলের বয়স যদি এখানে 30-40 তার হয়ে মা যায়। আমাকে বলে, তার বাবার সাথে তো এসব, যে দেখো কি বলবো, কি আজকে বলবে? আমি বলতে যাবো আমারে ধইরা দিবে, True. বাসা থেকে বের হয়েছে, তার নিজের ইনকাম আছে, True. বের হয়ে গিয়ে একটা রুম নিয়ে থাকবে, আর তার কাছে সম্পর্কের কোনো দাম নাই। এটা খুব ভয়। সম্পর্কের কোনো দাম নাই। আমি তো ভাই বউ গেলে বউ নাইলেও পাইলো, বাচ্চাটা যদি চলে যায় না, একদিন ফোন দিবে না, আমি আপনাকে বলে গেলাম, একদিন ফোন দিয়ে বলবে না যে আপনার মনে হচ্ছে কেমন যে আছো? এটাতে খুব মানে সুন্দর পরিবেশে আছে আপনি এবং আপনার না না, বাচ্চা। আমি এই যে আমার কন্টিনিউয়াসলি তো একটার পর একটা ধরতেছি, আমি হাউকাউ করতেছি, আপনি মারামারি একবার ভুল করতেছি। হইতে পারে, একটা মানুষের 2 বার ভুল হইতে পারে, ধরে নিলাম 3 বার ভুল হইতে পারে, 50 বারের এখানে ভুল কেন মাফ করলেন এখানে আপনি? শুনেন, ওকে ভালো কিন্তু আপনি করার নিজে জন্য প্রশ্রয় দিচ্ছেন যে ঠিক আছে তুমি যা করে আসো আমি আছি, অসুবিধা নেই তো। এখানে একটু বলি, যখন শুনলাম সাইকোলজিক্যাল প্রবলেম কিনা, আমি একজনের সাথে কথা বললাম সাইকিয়াট্রিস্ট, বললে এটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, প্রবলেম হলো চরিত্রে। রাইট। সে যখন দেখতেছে যে মানে প্রথমত সে হলো এক এক নারীর থেকে টেস্ট নিয়ে একটা পৈশাসিক আনন্দ পাচ্ছে, আর দ্বিতীয়ত সে যখন ক্ষমা ভুল করে বারবার ক্ষমা পেয়েছে, সে একটা মানসিক শান্তি পাচ্ছে, রাইট। এটা তার অভ্যাসে পরিণত হয়ে এবং সেটা যাচ্ছে। আপনি করতেছেন। সেটা অভ্যাসে পরিণত, যে এটা তো বারবার আমি পার পেয়ে যাচ্ছি। Right. আমি রিসেন্টলি কথা বলছি, আমি আসলে আমি চাচ্ছিলাম সংসার করতে, আমার বাচ্চাটাকে একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক, কারণ ওই যে একটা বাচ্চা গেছে ভাই, একদিনের জন্য খবর নেয় না, আমি জানি ওরও খবর নিবে না। এবং 2 দিন এখন তো আপনার তাও আপনার বয়স আছে, 2 দিন পরে যখন সেটাও থাকবে না তখন ছাড়বে আপনাকে। অথবা আপনি পারবেন না, আপনি চলে আসবেন, যা আর কত। অথবা আপনি মানিয়ে নেবেন, ঠিক আছে আপনি এই রুমে আছেন, ওই রুমে আর একটা মেয়ে নিয়ে ডেট করে চলে যাচ্ছে, এই তো হবে। এবং আমার সিরিয়াসলি আপনি 2টা ভাতের জন্য এই সংসারে আছেন, বাসা ভাড়ার জন্য আছেন এরকম নোংরা জায়গায়, এবং এইটাকে আপনি সহমর্মিতাভাবে দেখতে বলেন, ইট ইজ ইম্পসিবল। দোষ আপনার, এই সংসারে যা হইতেছে দোষ না আপনার। আমি আমার নটা সেদিন বলছে অন্য কি হলে চলে যেত, এই মেয়েটা আছে। এবং আমি আপনি খুব আছি- মহান কাম করছেন তা তো না। আমি আসি আমার 2টা কারণে, আমি আমার ওই যে বোনের কাছে দাও লাগবে কেন রে না, ভাই? আমার মানুষ তো বাবা- গার্মেন্টসে গিয়েও কাম করে খাইতেছে, আমি সংসার ভাঙার বিপক্ষে, কিন্তু এই জায়গাটায় সংসার থাকাটাই হচ্ছে অন্যায়, কারণ আপনি তাকে নোংরা হইতে সহায়তা করতেছেন। আপনি কি মনে করেন আমি চলে গেলেও ভালো হবে? তাতে আমি তো তো চলে আপনার কিছু গেলাম, যায় আমি আসে না, অশান্তি থেকে। তাতে তো আপনার কিছু যায় আসে না, তার কিছু হবে না। ওর যা ইচ্ছা হোক, বাট থিম ইজ ইউ। প্রশ্নটা আপনার, ওর তো নিজের অসুবিধা এখানে নাই। একটু বলি, ও আমার বলে ও মানে ওর শয়তানিগুলা তো ধরা খায়, তখন বলে যে আমার চাইতে ও বেশি চালাক, আপনি কেমন সব ধইরা ফেলায়, তত চালাকি করো, আইন আমার কিচ্ছু করতে পারবে না, তোমার কাছে যে ডকুমেন্ট আছে এগুলোতে কিচ্ছু হবে না, কোনো এগুলার কোনো শাস্তিই নাই, কি হবে, আমাকে একটু হয়রানি হতে হবে, এটাই, আর কিচ্ছু করতে পারবে না, ভয় উল্টা। ডর লজ্জা উল্টা, কিচ্ছু নেই। বাংলাদেশে পুরুষের জন্য কোনো আইন নেই, আপনি কেস করলে আপনার হাজবেন্ড 7 বছর ন্যূনতম জেলে যাইতে বাধ্য। আগে অন্যায় করলে একটু দেখতাম অনুশোচনা, মানে অনুশোচনা ভান ধরতো, এখন সে আমাকে ইয়া করে, মানে তার মানে আমার সাথে Protest তর্ক করে। বিতর্ক
চলে, বাট ব্যাপারটা এরকম আমি ওকে ঠেলে দিয়েছি। যেমন এখন বলে রিসেন্টলি বলতেছে ব্যবহার ভালো না, তখন আমি বলছি আমার ব্যবহারটা খারাপ যে, কি কারণে? ওর বোনের সামনে কথাটা তুলছি না, আমার শাশুড়ি বলছে আজকে 4 বছর ধরে ও আমার সংসারে, ওর খারাপ কিছু তো আমি পাই নাই। আপনার শাশুড়ি মা বলছে? ওকে। হ্যাঁ, তোর কাছে ওর খারাপ কোন জায়গাটা বল, ওর অবশ্যই খারাপ দিক তুই বল। তখন বলে ব্যবহার। তখন আমি বললাম আমার ব্যবহারটা খারাপ কোন জায়গায়? বলে ও এক কথা বারবার বলে। আমি বললাম আমি তো এক কথা শেষই করতে পারি না, একটা নিয়ে আমি 2 দিন কথা বলতে 3 দিনের দিন আরেকটা ধরি। আমি ধইরা ব্যাপারটা ধরলাম, জানলাম, আমি চুপ করে থাকবো, ব্যাপারটা কি এখানেই শেষ? আমি কি ব্যাপারটা 2 দিন বলবো না? যতদিন আমার মাথায় আছে আমি বলবো না ভাই, বলবো না। এই বলাটাই হলো আমার ব্যবহার ভালো না। আর আমার ব্যবহারটা খারাপ করতেও বাধ্য করে। যেমন ওই যে বললাম কথা বলা বন্ধ করতে হবে, তখন করবে কি আমাকে একটু উস্কানি দিবে, বা ধরেন যেন আপনি চিল্লাপাল্লা করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া বাঁধানোর পরিবেশ সুযোগ পায়। ওইরকম একটা পরিবেশ তৈরি করে দেয়। ধরেন আমি বললাম, কথাটা বললাম এইভাবে, 8:30 বাজে এখনো বাসা আসতেছি, এই রাস্তায় কি জ্যাম থাকে না, হ্যাঁ অমুকরে ফোন দাও, তমুকরে ফোন দাও, এটা করো সেটা করো, মানে পরিবেশটা এরকম করে ফেলে যাতে চিল্লান আর আপনি। চিল্লাপাল্লা হবে, কথা না বলতে হয়। বোন একটা কথা বলেন তো, ধরেন আপনি ভালো চাকরি করেন বা ব্যবসা করেন, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম আছে, তাহলে কি আপনি এই লোকের এইসব অত্যাচার সহ্য করতেন? আমার মনে হয় জাস্ট ইয়েস আর নো বলেন। না, সহ্য করতাম না। সি, দ্যাটস ওয়াই আমি সবসময় চিল্লাই যে একটা পুরুষের চেয়ে এখন একটা নারীর আমি ইনকাম যে করা এখানে জরুরি। আসছি কেউ জানে না, জানবে আজ না হোক তবে কাল আমি জানবে। বলতে আসছি এই কারণে, এই যে মেয়েগুলা, আমি জানি না, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে অনুশোচনা করছে। আসলে ফিজিক্যাল ব্যাপারটা তো কোনো সস্তা ব্যাপার না। অনেকে হয়তো বলতে পারে না, নিজে নিজে গিল্টি ফিল করতেছে। আমি আজকে আসছি 3টা ব্যাপারে। এই যে আপনারা এইভাবে একটা ফেক আইডি আর একটা নাম্বারের উপরে ভিত্তি করে কেউ যেন বিছানায় না যায়। সুন্দর বলছেন। ও তো আমার একজন, এমন হাজার জন আছে। আমি মূলত আজকে এটার জন্যই আমি আসছি। আমি তো জ্বলতেছি পুড়তেছি, কোনো না কোনো জায়গায় তারাও জ্বলতেছে রাইট। যে আমি ওই লোকটার সাথে, অল্প পরিচিত লোকটার সাথে শুয়েছি। সঠিক। আমি মানে জোর করে বলি এইভাবে আপনারা যায়েন না। আর মানুষ পারে কিভাবে একটা ফেক আইডি একটা নাম্বার উপর ডিপেন্ড করে, কিভাবে যায়? বাসা চিনেন না, ঠিকানা চিনেন না, কিভাবে শোয়? কিভাবে তারা কক্সবাজার কুয়াকাটা কিভাবে যায়? নিজেকে এত সস্তা কইরেন না আপনারা, এত সস্তা নাই। এই যে এই লোক 2 দিন শুয়ে ছাইরা দেয়, 2 দিন শুয়ে ছাইরা দেয়। আরেকটা ব্যাপার, এত কিছু সহ্য করে আসি। ওই যে আমার আব্বা আম্মা আসলে বয়স্ক, তাদের 85-90 বছর। আমি মানে তারা মরার আগে আমি আরেকবার মারতে চাচ্ছি না। এটা ফেক, এটা ফেক কথা। না না, এটা আমার জায়গা থেকে আপনি বুঝবেন না। আমি আমার যে জায়গাটা আপনি ভাই, এই দুনিয়ার যে একমাত্র না। 4 বছরে আমি একটা টু শব্দ আমি ওই বাসায় জানাই নাই, এতে খুব লাভ হয়েছে। লাভ হয়েছে। জানাইতে পারি না। আমার জায়গাটা ভাই ওই রকম, আমার বাসা থেকে আমাকে মূল জিনিস treat হচ্ছে করে আপনার অন্যরকম। ইনকামের ভয় আছে। আপনি নিজের পেট নিজে চালাইতে পারেন না, নিজের মনের কাছে দুর্বল, আর কিছুই না। আপনি দুনিয়ার একমাত্র এটা মেয়ে না। হইতে পারে। নবী রাসূলদের ওয়াইফ পর্যন্ত ডিভোর্স হয়েছে, আর আপনি কে, আমি কে? যখন অন্যায় হচ্ছে প্রত্যেক দিন, সেটা সহ্য করাটা হচ্ছে অন ইসলামিক, সেটা প্রতিবাদ করাই হচ্ছে মুসলিমদের ধর্ম। সেটা আপনি করেন নাই। ওরে ওরে যখন আমি ধরলাম লাস্ট কয়েকবার, আমি বলছিলাম যে আমি যদি তোরে ঠিক না করতে পারি, আমার মনে হয় না তোরে কে ঠিক করতে পারবে। কারণ আমি তো ভয় পেয়ে ওর সাথে কিছু বলি না। ওর ভালোভাবে খারাপভাবে অনেকভাবে ভাই বুঝাইছি। তো ভাই আমি হাতে তুলছি সত্যি যেটা, কারণ আমি চাইছি ও ভালো হোক। আমি ওরে ভালোই বাসি, আমার জীবনে তো ও ছাড়া আর কোনো পুরুষ নাই। আমার এই বাচ্চাটা সন্ধ্যা হইলেই বাবা আসে না, বাবা আসে না, তখন ওকে আমি বলি মেয়েটা এরকম করে, তুমি চারপাশে না ঘুরে ওকে একটু টাইম দিও। আমার মেয়েটা একটার জায়গায় 2টা আওয়াজ করলো, ওটা সরাই দেয় এইভাবে। এখন এইখানে আসছি, ও আমাকে বলতেছে আমরা চলো বাবা যাই, আমরা চলো বাবা যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ আর কিছু যেমন তেমন আমার চোখের পানির হিসাবটা তুমি নিও। দিবে, নিশ্চিত দিবে, নিশ্চিত থাকেন দিবে। কিন্তু আমি কি এগুলা দেখতে পারবো? সবাই বলে টুডে অর টুমরো। দেখবেন দেখবেন, আজ পর্যন্ত কোনো ইতিহাস নেই যে ওরে অন্যায় আমি করছে বলি তারপর। ভাই আপ তোমার এই গায়ের জোর কয়দিন থাকবে? দেখবেন। ও তো চাইলে আমার সাথে সুখী হইতে পারে, আমার একটু শান্তি দিতে পারে। 4 বছরের বিবাহিত জীবনে আমাকে কোনোদিন শান্তি দেয় নাই। ওর নেগলিগেন্সির কারণে ওর বাসায়ও আমি নেগলেক্ট হই। যে জামাই জানি না না তাকে তার স্বাভাবিক না এটা, True. অন্য কেউ কেন প্রায়োরিটি দিবে? ওর ব্যবহারও খারাপ, ওর চরিত্র যে খারাপ, ওর ব্যবহারও খারাপ। ও মানুষের সামনে আমাকে কয়েকবার ছোট করছে। ওর যে এখন, আগে তো নরম হইতো, এখন হয় কি, এখন অন্যায়গুলা করে ওইটা নিয়ে ও তর্ক করে। যেমন আমাকে লাস্ট
লাস্টে যে ধরলাম, তখন আমি বলতেছিলাম যে আমি তোমার কাছে হেরে গেছি, আমি বলছিলাম যে ওই বউ চলে গেছে, আমি যাব না, আমি থাকবো, আমি তোর সোজা করে ছাড়বো, আমি ভালো না করতে পারলে তোর কেউ করতে পারবে না, আমি এটা গর্ব করি, কিন্তু আমি হেরে গেলাম, আমি পারলাম না, আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমি চলে যাব। আমি এটাও বলছি যে ঈদের আগেই আমাদের 10 লাখ টাকা কাবিন, বলছে কাগজপত্র রেডি করো, কাবিনের টাকা, এটা তো আমার হক, রেডি করো, আমি চলে যাবো, আমি থাকবো না, কাগজপত্র রেডি করো। এতদিন ভয় পাইছি বাপ মার, এখন আর নাই, আমার জীবনই শেষ, আমি এখানে তাই আর কি করব। পাগল হয়ে যাবেন তো। তো পাগল তো হয়েই যাচ্ছি, সারাক্ষণ এগুলো এগুলো, আমার ক্ষুধা লাগে না ভাই, ঘুম আসে না, ক্ষুধাও লাগে না, এই সারাক্ষণ এগুলোই চলে মাথার ভিতরে। ও আমাকে বলে যে টাকাটা রেডি করতে পারলে সাইডা দিব, মানে তার ভিতর কোনো অনুশোচনাই নাই। আগে তো তবু হাতে পায়ে ধরতো, এখন হাতে যা। বোন, শেষ করব, শেষে যদি যারা দেখতেছে তাদের জন্য আপনার কিছু বলার থাকে এই ক্যামেরা বলে। ও নিজে ঠিক না হলে কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। আর যদি আল্লাহর হেদায়েত হয়, জানেন আমি তাহাজ্জুদ পড়ি, আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার, তাহাজ্জুদ পড়ি, শুনছি তাহাজ্জুদের দোয়া নাকি কবুল হয়, কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুল করছে না। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ কি আছে, আল্লাহ কই, তাহলে শুনে না কেন, আমি আর কত কাঁদবো, আমার আর কাঁদতেও ভালো লাগে না। রাতের পর রাত ভাই কাটাই দেই কেঁদে কেঁদে, পাশ ফিরে বলবে না তুমি কেঁদো না, তোমার কষ্ট আমি নিতে পারি না। বা একটা মানুষকে, হাতে ধরে রাখেন, ধরে রাখেন। একটা মানুষ তো বলে, একটা মানুষ তো সান্ত্বনার জন্য 2টা বাক্য ইউজ করে, একটা কথা বলবে না যে তুমি এরকম করো না, কেঁদো না, বা আমি করবো না। আগে আগে বলতো, প্রথম প্রথম যখন ধরতাম, এখন আর এগুলোও বলে না। 10টা বাজলেই বলবে লাইট অফ করো, ঘুমাবো, আমাদেরকে ঘুমিয়ে রাইখা যায়, আইসা আবার বলবে ঘুমাও, শেষ, এই পর্যন্তই তার সংসার। হ্যাঁ, এখানে একটু ভালো স্যালারি পায়, আমাকে কিছু টাকা দেয় হাত খরচের, এটা প্রত্যেক মাসেই দেয়। ব্যাপারটা এইরকম, আমাকে হাত খরচ দেওয়ার পরে তার আর কোনো টাকাই থাকে না, এর বাইরে আমাকে আমার বাচ্চাকে কিচ্ছু দেয় না। বোন, শেষ করছি, আমি দোয়া করতে পারি যে আল্লাহ আপনাকে মানসিক শক্তি দান করুক, আপনি যেন স্ট্রং থাকেন এবং কোনো ভুল না করে বসেন, কারণ এর পরিণতি কী সেটা আমি জানি।